প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত আমাদের আজকের 7 দিনে। আমরা আজকে কথা বলতে চাই অভিবাসনে দালাল দৌরাত্ম্য নিয়ে। আসলে দালাল কিভাবে অভিবাসন প্রত্যাশীদেরকে এগিয়ে দিয়ে নেয়, আবার কখনো কখনো হয়তো বিভিন্ন ধরনের ইনসিডেন্টেরও জন্ম দেয়। সেই অভিজ্ঞতা থেকে আসলে কেন যারা অভিবাসন প্রত্যাশী তারা সরাসরি রিক্রুটিং এজেন্সির কাছে আসে না, বা নিয়ম নীতির মধ্যে দিয়ে যেতে কোথায় কোথায় বিপত্তি তৈরি করেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। শুরুতে পরিচিত হয়নি, আমাদের সাথে স্টুডিওতে আছেন বয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মল্লিক আনোয়ার। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। তার পাশে আছেন বাইরা মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী, আপনাকেও স্বাগত। ধন্যবাদ। এবং আমাদের সাথে আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন এবং রামরোড প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর তাসনিম সিদ্দিকী। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনাকে দিয়ে শুরু করি আমি আজকের কথা, যে আমরা যেখানে বলছি যে জনশক্তি রপ্তানিতে দালালের দৌরাত্ম্য, এটাকে আসলে দৌরাত্ম্য বলাটা আমরা ঠিকভাবে বলছি কিনা, নাকি দালাল ছাড়া আসলে এই যে যারা অভিবাসন প্রত্যাশী তারা সরাসরি এজেন্সির কাছে কিভাবে আসবে, বা এরা জানবে কোথা থেকে যে কোথায় অভিবাসন রয়েছে? আসলে আপনি ঠিক জায়গাটাই ধরেছেন, যে আমরা যাদেরকে দালাল বলছি তারা একেবারে মাঠ পর্যায়ে কতগুলো সেবা দিচ্ছে। সেই সেবাগুলো কিন্তু একেবারে সবচেয়ে অভিবাসনের যে গুরুত্বপূর্ণ সেবাগুলো তারা দিচ্ছে। কিন্তু এই পুরো ব্যবস্থাটা আমাদের যে এতদিন পর্যন্ত আমাদের যে আইনি কাঠামো ছিল তার ভেতরে তাদের কোনো ভূমিকার স্বীকৃতি ছিল না। তো এর ভেতরে যে অভিবাসন আইনটা বদল হয়েছে, সেখানে দালালকে সম্মানের সাথে ট্রিট করার জন্য সেখানে সাব এজেন্ট এবং প্রতিনিধি এই শব্দ ব্যবহার করা হয়েছে। অন্যদিকে দালালকে কিভাবে এদেরকে কি করে একটা রেগুলেশনের মধ্যে আনা যায় সেইটার জন্য একটা রূপরেখা দেয়া হয়েছে, যেটা বিধির মাধ্যমে পরবর্তীতে বাস্তবায়িত করবে বলে সরকার অঙ্গীকার করেছে। এখন দালালের যে দুটো চরিত্রই আছে, একটা চরিত্র হচ্ছে যে সে বিভিন্ন রকমের হয়রানি তৈরি করে যারা বিদেশে যেতে চাচ্ছে তাদের জন্য। আবার আরেকটা চরিত্র হচ্ছে যে 17টা সেবা যেটা মাঠ পর্যায়ে একজন অভিবাসন ইচ্ছুকের প্রয়োজন, সেই সেবাগুলো কিন্তু সে দিতে পারছে। রিক্রুটিং এজেন্সি আমাদের যারা আছেন তারা যেহেতু ক্যাপিটাল সিটি কেন্দ্রিক বা দু একটা চিটাগংয়ে কিছু আছেন, এরা যেহেতু এই জায়গাগুলোতে আছেন, তাদের পক্ষে একেবারে প্রত্যন্ত অঞ্চলে যে লোক সংগ্রহ কিন্তু সম্ভব নয়। সেই কারণেই দেখা যাচ্ছে যে যখন বিপত্তিগুলো ঘটে, হয়তোবা কিছু রিক্রুটিং এজেন্সির, হয়তো সকল রিক্রুটিং এজেন্সি নয়, কিছু রিক্রুটিং এজেন্সিরও কিন্তু অন্যায় থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে দালাল বা সাব এজেন্টদেরও অন্যায় থাকে। তো আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে এই পুরো ব্যবস্থাটার ভেতরে একটা রেগুলারিটি নিয়ে আসতে, যাতে এটা প্রপারলি ফাংশন করতে পারে। যদি রিক্রুটিং এজেন্সি তাদের অফিস একেবারে প্রত্যন্ত পর্যন্ত বিস্তৃত করে নিয়ে যেতে পারেন, তখন কিন্তু আর সাব এজেন্টের প্রয়োজন পড়বে না। সেটার জন্য কিন্তু যথেষ্ট মানে শক্তির প্রয়োজন আছে, লজিস্টিক্সের প্রয়োজন আছে। আমি যদি সরকারি এজেন্টকেই বলি, বয়েসেল সরকারি একমাত্র রিক্রুটিং এজেন্সি, বয়েসেলেরও হয়তো ঢাকার বাইরে বেশ কিছু অফিস নাই, আপনাদের নাই, কিন্তু আপনারা বিএমইটি দিয়ে এক ধরনের কাজ, জেলা কর্মসংস্থান, সেই জায়গা থেকে সরকারের এজেন্সিরই সুযোগ নেই। এই যে যেটা আপা বলছিল, যে রিক্রুটিং এজেন্সি যদি ঢাকার বাইরে কাজ করার সুযোগ পেত, বিশেষ করে জেলা উপজেলা পর্যায়ে বা আরও প্রত্যন্ত অঞ্চলে, সেটার জন্য সক্ষমতার তো একটা ব্যাপার আছে। সেই সক্ষমতা কি সম্ভব এই মুহূর্তে বাংলাদেশের জন্য? ধন্যবাদ আপনাকে। আসলে আপনার যে প্রশ্ন, এক কথায় উত্তর দেওয়া যাবে না। এখানে আমাকে সব দিক অ্যানালাইসিস করে কথাটা উত্তর দিলে সেটি মনে হয় ভালো হবে। একটা হলো, মানুষ বিদেশে যেতে চায় এবং যাওয়ার জন্যে যে পদ্ধতি সেটি কিন্তু সাধারণ মানুষ অনেকটা জানে না। এবং আমরা দালাল বলি বা যারা সাহায্যকারী, ম্যাডাম অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে তারা অনেক ধরনের সার্ভিস দেয়। 17টা সার্ভিস, এই সার্ভিস যখন দেয় তখন কিন্তু আমি তাকে পজিটিভলি দেখছি। কিন্তু দালাল নামটি তখন হচ্ছে যে এই সার্ভিস দেওয়ার নাম করে এমন কিছু লোককে এমন দেশে পাঠাচ্ছে যেখানে তার কাজ নেই, অথবা অনৈতিকভাবে পাঠাচ্ছে। তখন কিন্তু তার এই যে পেশাগত যে 17টি সার্ভিস, এর থেকেও তাকে অবমূল্যায়ন করা হচ্ছে বা তাকে দালাল হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করা হচ্ছে। এখন এ থেকে উত্তরণের জন্য সরকার অনেক কিছু করেছে।
কিন্তু যতটা প্রয়োজন ওই লেভেলে কিন্তু আমরা এখনও পৌঁছতে পারিনি। সরকারের আন্তরিকতা আছে, উদ্যোগ আছে, মাঠ পর্যায়ে আমাদের মন্ত্রণালয়ের বিএমইটি বা জেলা কর্মসংস্থান অফিস আছে, প্রাইভেট সেক্টরের যে রিক্রুটিং এজেন্সি, ওনারাও কিন্তু বিদেশ থেকে যখন একটা ডিমান্ড নিয়ে আসে এখানে ওনারাও চান যে নৈতিকভাবে এই লোকটি যেন যায়, কিন্তু এই লোক তো আর এজেন্সিকে খুঁজে পাচ্ছে না, না সরকারিকে না বেসরকারিকে। সুতরাং ওই মানুষকে নির্ভর করতে হচ্ছে যাকে আমি দালাল বলছি তার উপর। তাহলে সেখানে আসলে এইখান থেকে মানে ইথিক্যাল মাইগ্রেশন যদি আমি বলি, সেটার আসলে উপায়টা কি হবে? এইটা হলো মানুষকে আরও অ্যাওয়ার হতে হবে। এখন অ্যাওয়ার কিভাবে হবে? এটা কি একদিনে সম্ভব বা একটা কথায় সম্ভব? একেবারে অসম্ভব। তাহলে এই অ্যাওয়ারনেস বিল্ড আপের ক্ষেত্রে আমরা সরকারি বেসরকারি সংস্থা বা আমাদের গণমাধ্যম যথেষ্ট ভূমিকা রাখছে। এবং আগে মানুষ যেভাবে যে প্রতারিত হতো এতটা কিন্তু হচ্ছে না, বিশেষ করে প্রাইভেট সেক্টর রিক্রুটিং এজেন্সি বা সরকারি এজেন্সি তো নাই যে আমাদের কোনো কর্মী যে বিদেশে চাকরি পাবে না বা কাজ পাবে না এ ধরনের আমরা কোনো কর্মী পাঠাই না। কিন্তু দেখা যায় যে যতটা বাইরের সুযোগ প্রসারটা তার চেয়ে এই দালালের মাধ্যমে বেশি হচ্ছে, যে তোমাকে ইউরোপে পাঠাবো এই ধরনের কাজ, অর্থাৎ নতুন নতুন স্বপ্ন দেখায় কিন্তু তাদেরকে এর সঙ্গে ইনভলভ করছে। কেন দালাল দেখাচ্ছে? এখানে তার ফিনান্সিয়াল বেনিফিট একটি আছে এবং দালাল যে তার দায়িত্ব 17টা সার্ভিসের, সেই সার্ভিসটাকে কলুষিত করছে যখন ফিনান্সিয়াল ইনভলভমেন্টটা চলে আসছে। সরকার একটি দেশে যাওয়ার জন্য মাইগ্রেশন কস্ট ফিক্সড করে দেয় প্রত্যেকটা দেশে, কিন্তু যখন একেবারে গ্রাম পর্যায়ে থেকে এই কর্মী সিলেকশন হয় তখন রিক্রুটিং এজেন্সি এটা নিয়ন্ত্রণ করতে পারে না যে এই কর্মীকে পাঠানোর জন্য সরকার নির্ধারিত যে খরচ সেই খরচটি তারা মেইনটেইন করবে। আর আমাদের আরেকটি আপনাদের প্র্যাকটিসটা কি? আমাদের হিসেবে আসলে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন? হ্যাঁ, সেটা শতভাগ। কারণ আমরা একেবারে টোটাল আমাদের ডিজিটাল সিস্টেম। আমরা যখন কোনো দেশে কর্মী পাঠাই ওই দেশ থেকে যখন ডিমান্ড আসে এই ডিমান্ডটি আমরা ওয়েবসাইটে দিয়ে দিই এবং আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে ওয়েবসাইটের লিঙ্কেজ, ফেসবুক ভেরিফাইড ফেসবুক গ্রুপ বা আমাদের ইউটিউব, এখানে প্রায় 7 লক্ষ লোক কানেক্টেড। আমরা যখন বিজ্ঞপ্তি দেই এটা 5 মিনিটের ভিতর সবাই জেনে যায় এবং অনলাইনেই তারা আবেদন করে এবং আমরা এই টুয়ের সহায়তায় এই অ্যাপসটা ডেভেলপ করেছি। যে এই অ্যাপসটা এত সুন্দর করেছি এখন যে কোনো একটি দেশে 10টি পদের দরকার, আমরা সিস্টেমে আগে বলে দিই 1:5 হলে অটোমেটিক সিস্টেম অফ হয়ে যাবে, আদারওয়াইজ এখানে কিন্তু অনেক লোক আবেদন করবে। সূক্ষ্ম একটা প্রশ্ন কিন্তু থেকে যায় যে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী আসলে সেই সুযোগটা অ্যাভেল করতে পারে কিনা, এটা ভিন্ন প্রসঙ্গ, তারপরেও থেকে যায়। আমি একটু বাইরা মহাসচিব আপনার কাছে আসতে চাই যে আমি আপনার কাছে জানতে চাই যে এই যে মাইগ্রেশন কস্ট বেড়ে যাচ্ছে, আমরা মধ্যস্বত্বভোগী দালাল যারা আছে তাদের কারণেই হয়তো বাড়ছে এবং মাঝখানে অনেকগুলো ধাপ আছে, সেই ধাপগুলোর কারণেও বাড়ছে কিনা এবং এটা আসলে নিয়ন্ত্রণযোগ্য কিনা আপনারা কি মনে করেন? এখানে প্রথমত আমি আমাদের সাংবিধানিক যদি কথা বলি তাহলে দালাল শব্দটা আর আমরা ইউজ করতে চাই না, কারণ আমাদের আইনে সাব এজেন্ট বলা আছে ইমিগ্রেশন অ্যাক্ট 2023-তে। এটা হচ্ছে একটা পয়েন্ট। আর আমাদের ডক্টর মল্লিক ভাই যেটা বলেছেন সেটা হচ্ছে কি বুয়েসেলের পক্ষে যেটা সম্ভব আমাদের পক্ষে সেটা সম্ভব নয়, কারণ টোটাল যে রিক্রুটমেন্ট যে প্রসেস আমার বাংলাদেশের বাইরে প্রায় 1,30,00,000 বা 40 লক্ষ লোক যা আছে তার মধ্যে 1% হয়তো বুয়েসেল পাঠিয়েছে। আর সেটাও কিন্তু আরেকটা বিষয় আছে যে আপনারা 2000-এর উপরে এজেন্সি আছেন, একটা সেই রেশিও করলে 1% কম না। আমি কথাগুলো বলছি, আমি এটাকে খাটো করে দেখছি না, আমি বলছি যে 1% পাঠিয়েছে, 1%কে হ্যান্ডেল করার জন্য যতটুকু মানে গভর্নমেন্ট ইকুইপমেন্ট যা আছে প্রসেস আছে ওনারা খুব সুন্দরভাবে সেটা করতে পারছেন। আর বাকি এই যে বিশাল একটা গোষ্ঠীকে আমরা যে প্রতি বছর গত বছর 13 লক্ষ গেছে অর্থ বছরে, বুয়েসেল হ্যান্ডেল করছে কত হাজার, আর বাকিগুলো হ্যান্ডেল করছে আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে। সেটা ইন্ডাস্ট্রি হলো ইন্ডিভিজুয়াল এজেন্সি তো হ্যান্ডেল করছেন, ইন্ডিভিজুয়াল এজেন্সিতে। তো এটাও একটা এজেন্সি, এটাও একটা এজেন্সি। না এখানে কথা আছে অ্যাক্সেস টু ইনফরমেশনের মাধ্যমে ওনারা যেটা বলছেন যে ওনারা যে ওয়েবসাইটে যে গিয়ে এটা কানেক্টিভিটিটা বেড়ে গেছে, আমাদের কিন্তু সেইগুলো নাই। আমাদের এই ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করে গেছে একটা সাপ্লাই চেইনের উপরে দাঁড়িয়ে আছে, একদম শুরু থেকে অদ্যাবধি একটা সাপ্লাই চেইনের উপর একটা দাঁড়িয়ে আছে, টোটাল একটা সিস্টেম এস্টাবলিশড হয়ে আছে। এখন এই এস্টাবলিশড করতে গিয়ে এই ইয়েটাকে ভাঙতে গিয়ে কখনো ইথিক্যাল রিক্রুটমেন্টের কথা আছে, মাইগ্রেশন কস্ট কথা আছে, বিভিন্ন ইস্যুগুলো আমাদের সামনে চলে আসছে।
আমরা বাবা আমরা সব অনেকে আমরা কিন্তু এই কথাগুলো বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সবরে এই কথাগুলো আমরা বলে আসছি। ইথিক্যাল রিক্রুটমেন্টের কথা যখন আমরা বলে আসি যে সাপ্লাই চেইনটাকে যদি আমরা ভাঙতে হয় তাহলে আমরা কি করতে হবে, আদৌ আমরা কি ভাঙতে পারবো? আমরা এই সাপ্লাই লাইনটাকে যদি বিকল্প কি তৈরি করতে পারছি, বিকল্প মাঝখানে কথা আসছিল যে আমরা ডাটাবেসটাকে ডেভেলপ করব, মিনিংফুল একটা ডাটাবেস করব, গভর্নমেন্ট ওই ডাটাবেসে থাকবে, আমরা ওখান থেকে লোক নেব, কিন্তু সেটাও কিন্তু সম্ভব হয়নি, সেটা মিনিংফুল হয়নি। কোটি কোটি টাকা গভর্নমেন্টে খরচ করে বিএমডিতে সেই ডাটাবেসটা করেছিল। এরপরে আমরা এখন এই সাপ্লাই চেইনটাকে সেটাও প্রপারলি, প্রবাসী অ্যাপস তো একটা সার্ভিস সিস্টেম, আমি প্রবাসী যেটা সেটা কিছু কাজ করছে, সেটা কাজ করতেছে, তো এটা কানেক্টিভিটি বিটুইন রিক্রুটিং এজেন্সি টু বিবিটি ইন বিটুইন এটা কাজ করছে, কিন্তু সাপ্লাই চেইনটা তো তারা মেনটেন করতে পারছে না। এখন এই বিষয়গুলোকে নেওয়ার জন্য ডেফিনেটলি এটাও একটা পন্থা যেটা আমাদের রিকগনাইজ করা আর কি, যে আমাদের সাব এজেন্টদেরকে। এখন এই সাব এজেন্টগুলোকে রিকগনাইজ করার জন্য তোষ্টবাবা যেটা বলেছেন যে বিধিটা এখনও প্রণয়ন হয়নি। বিধিগুলো করতে গেলে অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে চলে আসছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই সেক্টরে এই যে সাব এজেন্ট, আমার এই যেরকম ডোমেস্টিক মার্কেটে যেরকম মানে মধ্যস্বত্বভোগী রয়ে গেছে, আমার প্রকিউরমেন্ট সেক্টরে ইন্টারন্যাশনাল মার্কেটগুলো তো মিডলম্যান রয়ে গেছে। আমার দুইটা যতক্ষণ পর্যন্ত ম্যাচ করবে না করবে, যতক্ষণ পর্যন্ত রিক্রুয়েন্সি এবং এমপ্লয়ারের ডাইরেক্ট কানেক্টিভিটি না বাড়াবে, যতক্ষণ পর্যন্ত যে বিদেশে যাবে তার সাথে রিক্রুয়েন্সি ডাইরেক্ট কানেক্টিভিটি না হবে, মাইগ্রেশন কস্ট অলওয়েজ। এখানে কি সীমাবদ্ধতার জায়গা যে বোয়েসেল সরকার টু সরকার এক ধরনের কাজ খুঁজে আনার সুযোগ পাচ্ছে, আপনাদের ক্ষেত্রে সেই সুযোগটা নেই, আপনাদেরকে ট্রেডিং করতে হচ্ছে ভিসা, এরকম বিষয়গুলো কি? শুনে ওনারা ট্রেডিং করছেন না, ওনারা কিনছেন। আমি এটাকে যদি এই কথাটা এভাবে বলি, ওনাদের এক্সপেন্সটা বোয়েসেলের যে টোটাল সেট আপটা, ওখানকার আমাদের এমডি সাহেব থেকে শুরু করে যত কিছু আছে এটা গভর্নমেন্ট স্পন্সর, অফিস থেকে শুরু করে সব। ওনাদের মার্কেটিং সাইডটাকে আমাদের দূতাবাস, ওনাদের নিজস্ব মার্কেটিং সেট আপ নাই। ওনাদের জন্য লোকাল সাপ্লাই সাইডটাকে আমাদের বিএমইটি, বিভিন্ন জেলা পর্যায়ের বিএমইটির অফিসগুলো, ডেমো অফিসগুলো। তাহলে এটা গভর্নমেন্ট প্যাট্রোনাইজ একটা মানে ইনফ্রাস্ট্রাকচার লজিস্টিক্স নিয়ে কাজ করছে, যেটা আপনাদের পক্ষে সম্ভব না। আমাদের যেটা করতে হচ্ছে, আমাদের প্রতিটা স্টেপ দ্যার ইজ এ কস্ট। আমি যখন প্রকিউরমেন্ট করতে যাব, আমাকে আই হ্যাভ টু মুভ, আমাকে যেতে হবে কোনো না কোনো কান্ট্রি ডেস্টিনেশন, আমাকে যেতে হবে, এমপ্লয়ারের সাথে কন্ট্যাক্ট করতে হবে, কনভিন্স করতে হবে, কম্পিটিটিভ মার্কেট আমাকে থাকতে হবে। আমার পাশাপাশি বিসাইড আমাদের 14টা লেবার সেন্ডিং কান্ট্রি আছে, 14টা লেবার সেন্ডিং কান্ট্রির সাথে আমাদের কম্পিটিশন আছে। আমার ভারত এবং ইন্ডিয়া, পাকিস্তান, এদের সাথে আমার শ্রীলঙ্কা, ওরাও কিন্তু যখন একটা প্রজেক্ট পাই ওখানে তারাও এটা ফিলিপাইন, তারা চেষ্টা করে তারা প্রকিউর করার জন্য। আমরা তখন তাদেরকে কনভিন্স করার চেষ্টা করি, না এগুলো আমরা দিতে পারি, তুমি এখান থেকে নাও। এই যে প্রকিউরমেন্টের যে পলিসিটা, এটা কিন্তু দূতাবাস তো করতেছে না আমাকে, তারা তো আমাকে হেল্প করছে না, তারা তো ইনফরমেশন আমাকে দিচ্ছে না। আমি নিজে নিজে গিয়ে কনভিন্স করে এই ডিমান্ডটা আমাকে সংগ্রহ করতে হচ্ছে। সো আপনার কস্টিং আসলে বেশি পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি ধরেই নিলাম যে আপনার কস্টিং বাড়বে, বোয়েসেলের কস্টিং কমবে। কিন্তু এখানে ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই ডক্টর সিদ্দিকী, যে ডিজিটালাইজড হলে বা ডেটা থাকলে ডিজিটাইজেশনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ইনসিডেন্ট কমাতে পারি। এই যে রিক্রুটিং এজেন্সিগুলো কোন পন্থায় কিভাবে অভিবাসন প্রত্যাশীদেরকে রিক্রুট করছে এবং টাকাটা কোন কোন খাতে নিচ্ছে, এইটার যদি আসলে ডেটা তৈরি করা যেত যেভাবে বোয়েসেল করছে, তাতে করে কি আসলে আনএথিক্যাল মাইগ্রেশন কমানো সম্ভব হতো কিনা, এরকম রিসার্চ আপনাদের আছে কিনা? আমার তো মনে হয় আছে, আমার মনে আছে। আমি উনি আলী হায়দার ভাই কিন্তু দীর্ঘদিন ধরে খুব পজিটিভলি এই সেক্টরটায় কাজ করছেন, চেষ্টা করছেন, কিন্তু কতগুলো বেসিক প্রশ্নের জায়গায় কিন্তু আমরা এড়িয়ে যাই। আমার মনে হয় সেই জায়গাটা আমাদের চিন্তা করা দরকার, যে আমরা আজকে যখন এই যে মালয়েশিয়া লোক পাঠানোর ব্যাপারটাকে যদি আনি মধ্যস্বত্বভোগীর চিন্তাতে, মালয়েশিয়াতে যে এই যে ভিসার কস্টটা বাড়লো, এই যে জিনিসটা প্রায় 4.5-5 লাখ টাকা পর্যন্ত গেল, এটা কি গেল লোকাল দালালরা এটার থেকে টাকা বানাচ্ছে সেজন্য গেল, নাকি এটার কতকগুলো সিন্ডিকেট হয়ে গেছেন যারা
তাদের মাধ্যমে বাকি যত রিক্রুটিং এজেন্সি কাজ সংগ্রহ করে এনেছিলেন, তখন তারা এই রিক্রুটিং এজেন্সিকে এক ধরনের টাকা পয়সা দিয়ে ভিসাটা প্রসেস করেছেন বলেই সেখানে প্রায় শোনা যায়, এটা ভুল হতে পারে, 1.5 লক্ষ টাকার মতন এক একজনকে দিয়ে তারপরে তাদের লোককে পাঠাতে খুব হয়েছে। বেশি এজেন্সি কিন্তু ছিল না। তাহলে কস্টটা যে বাড়ে, সব সময় যে আমরা বাজারের উপরে বা মধ্যস্বত্বভোগীর উপরে, দালালের উপরে দায়িত্বটা দিই, সেটার পাশাপাশি কিন্তু আমাদেরও দায়ভারটা নিতে হবে। দায়ভারটা নিতে হবে যে আমাদের বলতে আসলে আমাদের বলতে কারা? রিক্রুটিং এজেন্সিকে দায়ভার নিতে হবে এবং রিক্রুটিং এজেন্সির পাশাপাশি সরকারকেও দায়ভার নিতে হবে। এই ব্যবস্থার ভেতরে যদি আমরা যেটা জানি, এক ধরনের যদি নিয়মানুবর্তিতা, দায়বদ্ধতা, অ্যাকাউন্টেবিলিটি যদি থাকতো, রাষ্ট্রকে যদি আমি সেই জায়গায় পেতাম যেখানে করাপশনের কোনো প্রশ্ন নাই, তাহলে রিক্রুটিং এজেন্সির ব্যবহার বিধিও ডিফারেন্ট হতো। কিন্তু এই পুরো জায়গার ভেতরেই একটা অব্যবস্থা আছে। আর কেন আমরা দালাল বা সাব এজেন্টকে আমরা বলি যে এদেরকে অবশ্যই নিয়মের ভেতরে আনতে হবে, কারণ যেহেতু তারা দেখা যায় না, আমরা তাদেরকে কাজের ভেতরে আনি না, ফলে আমরা কি হয়, আমরা সমস্ত দোষ তার ঘাড়ে চাপিয়ে দিতে পারি, কিন্তু তারা যে দোষগুলো চাপায় আমরা কিন্তু সেই কথাগুলো কখনো শুনতেই পাই না, কারণ তারা ইনভিজিবল পুরো। তো আমার কাছে মনে হয় যে এখানে নিয়মানুবর্তিতা আনা খুব কঠিন ব্যাপার নয়, এটা চাইলেই আনা সম্ভব। রিক্রুটিং এজেন্সিদের এক ধরনের দায়বদ্ধতায় আনা এবং দালাল বা মধ্যস্বত্বভোগীকে এক ধরনের দায়বদ্ধতা আনা, এবং এই যে তৈরি করা হয়েছিল বোয়েসেলকে তৈরি করা হয়েছিল প্রাইভেট সেক্টরকে কম্পিটিশন দেওয়ার জন্য, তাই না? এবং এটা সে কিন্তু তার ফাংশন, যে জায়গাটা সে পাচ্ছে সেটা হচ্ছে হয়তোবা সেই ধরনের, এরা গিয়ে সেখানে বিপদে পড়ে না, কিন্তু যে পরিমাণ নাম্বার কিন্তু বোয়েসেল পাঠাতে পারত, সেটার ব্যবস্থাটাও কিন্তু বোয়েসেল কিন্তু বাধা। আমি জানি না উনি কিভাবে ফিল করেন, কিন্তু আমার কাছে মনে হয় মার্কেট সার্চ করার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বোয়েসেল যদি বাইরে যেতে পারতো, তাহলে কিন্তু শিখিয়ে দিতে পারতো রিক্রুটিং এজেন্সিদেরকে যে দেখেন এইভাবে যে আপনি লোক সংগ্রহ করবেন। আমি আপনার এই প্রশ্নটাই করতে চাই ডক্টর মল্লিক আনোয়ারকে, কিন্তু তার আগে বিরতি নিতে হচ্ছে। এই প্রশ্নের উত্তরটাই খুঁজবো বিরতি থেকে এসে। আমরা বিরতিটা শেষ করে এসে আপনাদের কথাগুলো নিচ্ছি। প্রিয় দর্শক, সাথেই থাকুন, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, আমন্ত্রণ আর একবার, আপনারা দেখছেন নেক্সাসের 7 দিনের আয়োজন। বিরতিতে যাবার আগে আলী হায়দার ভাই, আপনি কিছু বলতে চাচ্ছিলেন ডক্টর তাসনিমের কথায়। জি না, আমি তোষ্টবাপের সাথে সম্পূর্ণ প্রথমত মাইগ্রেশন কস্টটা নিয়ে যে মালয়েশিয়ার ক্ষেত্রে যে ইস্যুটা উনি তুলেছেন, একদম আমি দ্বিমত করার কোনো সুযোগ নাই। আমি শুধু একটা জায়গায় শুধু বিনয়ের সাথে দ্বিমত পোষণ করতে চাই। এটা গোলাতে মানে একদম শুরুতে এটা একটা গলত একটা সিস্টেম ছিল। এমইউ যখন স্বাক্ষর করে আমাদের দেশের স্বার্থ সংরক্ষিত হয় নাই। এমইউ যখন স্বাক্ষর করতে আসে তখন এখানকার আপনি দেখেছেন আন্দোলন দেখেছেন, আমাদের বিভিন্ন সেক্টরে আমরা যারা সম্পৃক্ত ছিলাম আমরা এটার প্রতিবাদ করেছি, সিভিল সোসাইটি প্রতিবাদ করে। তারপরে কী হয়েছে, তারপরে তো কোনো না কোনোভাবে কোথাও না কোথাও কারো ইঙ্গিতে দুই রাষ্ট্র এক হয়ে এই সিস্টেমের একসাথে এই সিস্টেমকে মেনে তারা আমাদের রিক্রুটিং এজেন্সি সিলেক্ট করবে। আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের যত বৈধ 1500 রিক্রুটিং এজেন্সির নাম পাঠিয়েছে সেখান থেকে তারা সিলেক্ট করবে, অর্থাৎ ডেস্টিনেশন কান্ট্রিকে হাতে তুলে দিয়ে এই সিলেকশন সিস্টেমটা তুলে দিছে এমইউতে, সেটা স্বাক্ষরিত হয়েছে এবং সেই সুবাদে সেখানে কি কারো কারো স্বার্থ সংশ্লিষ্টতা ডেফিনেটলি না হলে তো এইভাবে করতে থাকে, একটা গোটা রাষ্ট্র ব্যবস্থা ইনভলভ হয়ে গেছে। এখন এগুলো তো এই ধরনের স্বার্থ সংশ্লিষ্টতা থেকে যায়। এখানে তো কয়েকজনের স্বার্থ এবং তাদের সেটা অনেক বেশি রাষ্ট্রের ভেতরে, এবং সেই জায়গাটায় সাধারণ মানুষ, সাধারণ রিক্রুটিং এজেন্সি সবাই এটার শিকার, ইভেন সাব এজেন্টরাও শিকার, সবাই এই জায়গাগুলো আসলে আমাদের নজর দিতে হবে এবং এক ধরনের স্বচ্ছতা মনে হয় আনার দরকার আছে। আপনি যে প্রশ্ন করেছিলেন বোয়েসেলকে, সেই প্রশ্নে যেতে চাই যে বোয়েসেলকে যে কারণে গড়ে তোলা হয়েছিল সেটার একটা অংশ হয়তো আমরা দেখছি, কিন্তু বাকি আরও অনেক কাজ করার সুযোগ ছিল, বিশেষ করে মার্কেট তৈরি করার ক্ষেত্রে। সেই জায়গায় আপনারা কি একটু পিছিয়ে? যেটা অনেক ধন্যবাদ। আসলে শুরুতে আমি কয়েকটি কথা বলি যে বোয়েসেল কিন্তু কম্পিটিশনের জন্য প্রাইভেট সেক্টরের এজেন্সি কম্পিটিশন করবে বা এখানে কম্পেয়ার করবে এই বিষয়টা না। সরকারের এজেন্সি সরকার সাপোর্ট দিবে পজিটিভলি, এবং স্বাভাবিকভাবে সরকারি এজেন্সি হিসাবে আমরা হয়তো কিছুটা সুবিধা ভোগ করি, কিন্তু মার্কেটিংয়ের ক্ষেত্রে টোটাল কাজটাই কিন্তু আমাদের করতে হয়। আমাদের যাত্রা শুরু 1984 সালে, কিন্তু প্রকৃতপক্ষে অ্যাজ এ সেন্ডিং এজেন্সি কাজ শুরু হয় কিন্তু 2006 সালে, এবং 6 সাল থেকে আজকে 24 সাল আমরা
33টি দেশে এখানে কর্মী পাঠাতে সক্ষম হয়েছি। যদি সংখ্যাগত দিক দিয়ে বলেন, একে সিঙ্গেল এজেন্সি যে 2500 এজেন্সি আছে, বোয়েসেল একটি, তাহলে সংখ্যা হিসাবে কিন্তু আমি পিছনে নেই, আমি সামনে আছি। আমি সে কথাটা বলেছি। আর এইটাও না যে আমি কত পাঠালাম, প্রাইভেট কোনো রিক্রুটিং এজেন্সি কত পাঠালো, এইটা কম্পেয়ারের বিষয় না। বিষয় হলো আমি যে কর্মীটাকে পাঠাচ্ছি কত নিখুঁতভাবে আমি সিলেকশন করছি, তার ডেস্টিনেশন কান্ট্রিতে কাজের কতটা স্কোপ আছে। এটা অবশ্যই সত্য কথা যে আমাদের কোনো কোম্পানিতে লোক যাওয়ার আগে আমরা দূতাবাস বা হাইকমিশনের মাধ্যমে তথ্য উপাত্ত সংগ্রহ করে যখন আমি নিশ্চিত হই এখানে যে কাজ পাবে, তারপরে কিন্তু আমি প্রসেস শুরু করি। আরেকটি হলো এই যে নতুন মার্কেট, আজকে আমাদের 34টি মার্কেট, এইটি কিন্তু আমাদের 2টি মার্কেট মাত্র G2G, একটা হলো আমাদের দক্ষিণ কোরিয়া আর পাশাপাশি জর্ডান। অন্য যতগুলো মার্কেট, এটা কিন্তু বোয়েসেলি মার্কেটিংটা শুরু করেছে এজেন্সি হিসাবে। যেমন আমরা ডাক্তার পাঠিয়েছি মালদ্বীপে, সেটি কিন্তু 2010 সালে, সৌদি আরবে 10 সালে। এই যে বিগত 2 বছরে আমি এখানে দায়িত্ব নেওয়ার পর সরকার আমাকে যতটুকু দায়িত্ব দিয়েছে, আমি কিন্তু নতুন 7টি দেশে কর্মী পাঠিয়েছি। এখন যদি সংখ্যা বলেন, সংখ্যা কিন্তু খুব বেশি নয়, কিন্তু ডেস্টিনেশন কান্ট্রি নতুন 7টি দেশে ইন করা এটি কিন্তু অত্যন্ত কঠিন। এই বীর মুক্তিযোদ্ধা আমার সঙ্গে আছেন, বাইরের সম্মানিত মহাসচিব, উনি জানেন নতুন একটা মার্কেটে এন্ট্রান্সের জন্য কতটা স্ট্রেংথ লাগে, কতটা অ্যানালাইসিস করা লাগে। তো আমি মনে করি যে আমরা যে টেকনোলজিগুলো আমরা ব্যবহার করছি, যে আজকে আমি বলছি যে আমি অনলাইনে সব আবেদন নিচ্ছি, এটি কিন্তু 2 বছর আগে বয়েসেলে ছিল না। এবং অ্যাক্সেস টু ইনফরমেশন সেটা আমাদের সহায়তা করছে। কিন্তু এখানে আমার সঙ্গে টেকনিক্যাল সাপোর্ট দেয় বুয়েট, আমার সঙ্গে টেকনিক্যাল সাপোর্ট দেয় আমাদের কম্পিউটার কাউন্সিল, এবং এখানে কিন্তু আমার প্রপার ওয়েতে পেমেন্ট করতে হয়। এটা কিন্তু ফ্রি অফ কস্ট না, যেটা এজেন্সি কস্ট হিসেবে যুক্ত হচ্ছে না, সেটা আমরা আমাদের ইনকাম থেকে এগুলো করে নেই, যেহেতু অনলাইন সিস্টেমটাকে আমাকে 24 ঘন্টা অ্যাক্টিভ রাখতে হয়। এবং কর্মী সিলেকশনে আমরা এত সুন্দর একটা ব্যবস্থা করেছি এখন, যে অনলাইনে আবেদন নেওয়ার পর এগুলো স্ক্রুটিনিং করে রিসিভিং কান্ট্রি কোম্পানির কাছে পাঠায় দিই। এবং দেখা যায় ইউরোপের দেশ বা এমন কোনো কিছু দেশ আছে যেখানে কর্মীর সংখ্যা কম, হয়তো 50-60 জন, তারা আসতে পারে না। আমরা অনলাইন একটা প্ল্যাটফর্ম করেছি, অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি কর্মী সেখানে ইন্টারভিউ দেয়। ইভেন আমরা যখন ভিন্ন দেশ থেকে, যেমন রাশিয়া ইন্টারভিউ বা তুরস্কে ইন্টারভিউর ক্ষেত্রে তাদের ল্যাঙ্গুয়েজ ইউজ করে, আমরা তখন ঢাকা ভার্সিটি আমাদের যে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট থেকে, সেখান থেকে প্রফেসরদের সাথে নিয়ে আসি, এবং ওই ভাষাগত যে কনভারসেশন, এগুলো কিন্তু ওনাদের হেল্প নেই। এই যে একটা পদ্ধতি, এইটা মনে হয়, আমি মনে করি ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, এবং এভাবে যদি আমরা কিছু কিছু দেশে এটা ইমপ্লিমেন্ট করতে পারি, এটা বয়েসেল কথা না, কথা হলো আমি বাংলাদেশের একটা এজেন্সি এবং প্রাইভেট বাংলাদেশের ভাবমূর্তিকে অবশ্যই। এবং এই তথ্য প্রযুক্তি যে আমাদের প্রয়োগ করে আমরা কর্মী পাঠাচ্ছি, এই সুদূর রাশিয়া থেকে বা তুরস্ক থেকে বা ক্রোয়েশিয়া থেকে, যখন একবার প্র্যাকটিক্যাল, আপনি কনস্ট্রাকশনের প্র্যাকটিক্যাল ক্রোয়েশিয়া বসে দেখছে, এবং যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে আমার কর্মী সেইটা করছে, আর সরাসরি ভিডিও একাধিক ক্যামেরা দিয়ে আমরা এটাকে সেখানে দেখাতে সক্ষম হয়েছি। তথ্য প্রযুক্তির ব্যবহার এইটা কিন্তু আমাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার। এবং আজকে যে কন্টেন্টটা, যে আমি দালাল বলতে চাই না, যেহেতু আইনগতভাবে সাব এজেন্ট বলি বা আমরা মিডলম্যান বলি, যেভাবে বলি না কেন, এখান থেকে যদি আমাদের উত্তরণ হতে হয়, 2টি দিক, আমার তথ্য প্রযুক্তি কাজে লাগাতে হবে। আরেকটা হলো, জোর করে কিন্তু কোনো কেউ টাকা নেয় না। এইটা আমার দেশের মানুষ বাইরে যেতে চায় এনিহাউ, জমি বিক্রি করে, গরু বিক্রি করে, এইখান থেকেও আমাদের ফিরে আসতে হবে। আদারওয়াইজ একটা সেক্টরকে শুধু দায়ী করলে চাহিদা আছে, চাহিদার যোগানটা ঠিকঠাক মতো দিতে পারলে আসলে আনএথিক্যাল প্র্যাকটিস দূর হবে। আমি আপনার কাছেই আসবো। যে পদ্ধতির কথা বয়েসেল বলল, তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে যে পদ্ধতির কথা বলা, আমিও হয়তো একটু আগেও বলেছি, আপনাদের মধ্যে বিশেষ করে প্রাইভেট সেক্টরের এজেন্সিগুলোর মধ্যে এই প্র্যাকটিসটা কতটা করতে পারছেন আপনারা? আমি বয়েসেলের মতো এই সিস্টেমটা এখনো, এই পদ্ধতিটা আমাদের এখনো আমরা এস্টাবলিশ করি। আমাদের অনলাইন ইন্টারভিউ হচ্ছে। ইউরোপে আমাদের যখন রিক্রুটমেন্ট চলে তখন অনলাইন ইন্টারভিউ হয়। কোরিয়া তো আমরা পাঠাই, আমাদের অনলাইন রিক্রুটমেন্ট হয়। তো বিষয়গুলো হচ্ছে যে আমি এখানে যেটা মূল আলোচনার বিষয়, দেখেন আমাদের আজকের আলোচনার মানে মূল কি, টার্গেটটা হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী যেখান থেকে কর্মী যাবে, যেখান থেকে কর্মী যাবে। সুতরাং তাকে প্রথম তার অ্যাওয়ারনেসটা কতটুকু, সে সচেতন কতটুকু, তার সাথে কানেক্টিভিটি আমাদের কতটুকু, কিংবা ঢাকার সাথে কতটুকু, সে প্রথম জানতে হবে সে কোথায় যেতে চায়।
সেই প্রথম জানতে হবে সে কত টাকা দিয়ে যেতে সেই চায়। সচেতনতা কি শুধু সরকার বহন করবে নাকি আসলে বাইরেরও এক ধরনের Definitely, ভূমিকা রাখার recruiting সুযোগ আছে? agency এবং সরকার সবাই মিলে কাজ করতে হবে। আপনাদের পদক্ষেপগুলো কেমন আমরা তো অ্যাওয়ারনেস আমাদের বিভিন্ন ইন্টারন্যাশনাল মাইগ্রেশন প্রোগ্রামের সময় তখন আমরা পত্রিকায় অ্যাড দিই, বিভিন্ন বিজ্ঞাপন দিই, বিজ্ঞপ্তি দিই, আমরা লিফলেট ছাড়ি, আমাদের বিভিন্ন জেলাওয়ারি যখন এক্সিবিশন হয় সেখানে আমাদের রিক্রুটিং এজেন্সিগুলোরা যায়, তারা লিফলেট বিতরণ করে। সুতরাং আমাদের হচ্ছে, কিন্তু আমি মনে করি না যে এটা এনাফ। কারণ যে পরিমাণ আমাদের সাপ্লাই চেইন, আমাদের যে সাপ্লাই চেইনটা অনেক বড়, আমাদের বিশাল একটা জনগোষ্ঠীর মধ্যে 25 লক্ষ কর্মী প্রতি বছর আমাদের জব মার্কেটে ইন করে। সুতরাং বিদেশে যাওয়ার চাহিদাটা আমাদের লোকাল মার্কেটে আমরা কত লক্ষ লোকের আমরা করি, কাজ দিতে পারি। সুতরাং বিশাল একটা জনগোষ্ঠী, আমরা প্রতি বছর 13 লক্ষ কর্মী আমরা একটা বড় মার্কেট রয়েছে। আমরা তাদেরকে আরো বেশি অ্যাগ্রেসিভ হইতে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আমরা পৌঁছতে হবে, তাদেরকে রাইট টু ইনফরমেশন তাদেরকে দিতে হবে। তারা যাওয়ার জন্য তাদের যা যা করণীয়, তার বেতন কত হবে, তার রাইট রিক্রুটিং এজেন্সিগুলোকে প্রপার কি ইনফরমেশন জানতে হলে তাকে কোথায় যেতে হবে, সে যদি ডাইরেক্ট রিক্রুটিং এজেন্সি অফিসেগুলোতে আসে তাহলে তার কী কী সুবিধা পাবে, কিংবা বইসেলে যেতে পারলে তার কী কী সুবিধা হবে, সরকারের কোথায় কোথায় গেলে সে ইনফরমেশনগুলো পাবে, বিষয়গুলো এগুলো অনেক প্রচার হয়েছে। আমি মনে করি জানে অনেক কিছুই, তারপরেও কথা যেটা রয়ে গেছে, তারা কিন্তু তার ওই গ্রামের লোকটাকেই চায়। মানে যাই ঘটুক না কেন মধ্যস্বত্বভোগীর কাছে যেতে হবে, কিন্তু এইটা আসলে উত্তরণের নিশ্চয়ই উপায় আছে। আমি গল্পটা শুনতে চাই, বিরতি নিয়ে এসে আপনার কাছেই আসবো যে এই উত্তরণের পথ কি, গল্প সহ আমি জানতে চাই। প্রিয় দর্শক, সাথেই থাকুন, নিচ্ছি বিরতি। প্রিয় দর্শক, আপনি আছেন নেক্সাস টেলিভিশনের সাথে। আমরা কথা বলছি অভিবাসীর ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কি হতে পারে। তাসনিম আপা, বিরতিতে যাবার আগে যে এই জায়গাটি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে দুটোই বিষয়, যে বয়েসেল যে মডেলটা ফলো করছে বিশেষ করে তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে, সেই মডেলটা আসলে এজেন্সিগুলো, প্রাইভেট সেক্টরের এজেন্সিগুলো ফলো করতে পারে কিনা, তাতে করে আসলে মাইগ্রেশনের যে আনএথিক্যাল বিষয়গুলো আছে কমে আসার সম্ভাবনা আছে কিনা। পাশাপাশি যে প্রশ্নটা আলী হায়দার ভাই করেছেন যে সুযোগ থাকলেও অনেক ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না এবং সরাসরি এজেন্সির কাছে আসলে অভিবাসী প্রত্যাশীরা আসে না, এই জায়গাতে আসলে ঘাটতিটা কোথায় দেখেন? মানে এই সুতোটা বাঁধবে কে ফাইনালি? তাহলে সুতোটা তো রিক্রুটিং এজেন্সিকে ইনোভেটিভলি বাঁধতে হবে। তা আমি যে গল্পটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমার ড্রাইভারের গল্প। এটা আপনাকে আগেও বলেছি। হ্যাঁ, সেই গল্পটা হচ্ছে কি, সে বিদেশে যাবে, সে কিন্তু আমার সাথে সব জায়গায় রিক্রুটিং এজেন্সির কি করার কথা, তাদের কি করার কথা, সে সব জানে, সবকিছুই জানে, সমস্ত কিছু জানে। এখন সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যায়, গিয়ে সে খুব করে বলে আমি তাসনিমা ম্যাডামের বাসায় কাজ করি। সাথে সাথে ওরা বলে এটা ভালো ভিসা না, তোমাকে পরে ভালো ভিসা আসলে বলবো। হ্যাঁ, বলে তাকে দেয় করে। তো একবার আমি বিদেশে গেছি, তখন সে বলে যে এইবার আর ম্যাডামের নাম বলবো না, বলে সে গেছে এবং তার হয়ে গেছে। সে লিবিয়া যাবে অবৈধভাবে, এখান থেকে এই পর্যন্ত রিক্রুটিং এজেন্সি একটা সুদান পর্যন্ত পাঠাবে, তারপর থেকে সে হয়ে যাবে। এবং এই যে সে ব্যাপারটা হলো কি, তাহলে তার যুক্তি হচ্ছে আপনাকে কেন বলবো, আপনার জন্য আমি যেতে পারি না, আপনার নাম বললে আমি যেতে পারি না, কিন্তু আমি কিন্তু আর নাম না বলে আমি কিন্তু ইথিক্যাল প্র্যাকটিসের জায়গাটা কম। এটা জিনিসটা হচ্ছে যে বৈধ পথে যেতে চায় না মানে সাধারণ মানুষ, সেটা ঠিক না। এটা একদিকে যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন নাই সেটাও না, কিন্তু পদ্ধতিটাই এখন এমন হয়ে আছে। এটার ভিতরে হয়তো বা আমি বলবো 200-300 রিক্রুটিং এজেন্সি আছেন যারা একটা এথিক্যাল রিক্রুটমেন্টের ভেতরে আছেন, কিন্তু আমার সাথে আরো অনেক রিক্রুটিং এজেন্সি আছেন যারা কিন্তু ওই এথিক্যাল রিক্রুটমেন্টের মধ্যে নাই। তো তাহলে এই জায়গাটায় আপনি যদি এই যে ওরা অ্যাওয়্যার হলে জিনিস বদলাবে, এইটা নয়, বরং অ্যাকাউন্টেবিলিটি আসলে সবকিছু ঠিক হবে। কিন্তু একটা বিষয় কিন্তু এখানে এস্টাবলিশ, যে সরাসরি যদি এজেন্সির কাছে আসে, কি করে আসবে ওরা?
এটা বলেন বাধাটা কোথায়? যদি বাধাটা হচ্ছে যে তাহলে তাকে একটা অনলাইন সিস্টেম এস্টাবলিশ করতে হবে রিক্রুটিং এজেন্সিদের। আমি জানি ইন্ডিভিজুয়ালি করতে গেলে হয়তো সমস্যা, কিন্তু ইনোভেটিভলি বাইরাকে যদি একটা জায়গায় ব্যবহার করা যেত এবং বাইরাকে যদি সব রিক্রুটিং এজেন্সি চাঁদা দিয়ে ওখানে বিশাল এক অফিস সেট করে এই কাজগুলো যদি বাইরার মাধ্যমে করাতে পারতো, যে কোনো রিক্রুটিং এজেন্সি সেই সার্ভিসটা যদি ব্যবহার করত, তাহলে মানে কিন্তু যেখানে এজেন্ট হিসেবে সবাই রয়েছে, সবাই একটা হাব, টাকা দিচ্ছে, সার্ভিস নিচ্ছে। এরকম কিছু এরকম পদ্ধতিতে কিছু যাওয়ার চিন্তা করা সুযোগ যায় আছে কিনা? আমি একটু তষ্টি বাবা এই গল্পটা অনেক আগে আমাকে বলেছে। আমি এখন একটু আলোচনা করতে চাই। বিদেশ যাওয়া মানে কি শুধু বাইরা? না, একেবারেই তা না। ব্যক্তিগত পারিবারিক পর্যায়ে বন্ধু বান্ধব দিয়েও যাচ্ছে অনেকে, ভিজিট বিষয় যাচ্ছে, স্টুডেন্ট বিষয় যাচ্ছে, আনফর্মাল ওয়েতে যাচ্ছে, ট্রাভেল এজেন্টের সাথেও যাচ্ছে। করতেছে। এখন তষ্টি বাপারে যে তষ্টি বাপ্পা এই মাইগ্রেশন সেক্টর নিয়ে একটা মানে বিপ্লব ঘটাতে চেয়েছেন এবং মানে খুবই কাজ করছে রিসার্চ ইয়েতে। তষ্টি বাপ্পার ড্রাইভার চলে গেছে কোথায়? সাউথ সুদান হয়ে লিবিয়াতে। যাবে। তষ্টি বাপ্পা কি এটার প্রতিকার নিতে পেরেছেন? উনি কি ডিটেক্ট করতে পারছেন কোন রিক্রুটিং এজেন্সি অ্যাকশন হয়েছে? আমরা তো যাই না আর ও বাবা, আর কোন রিক্রুটিং এজেন্সি তার কাছ থেকে গিয়ে টাকা এনে দিছি। তার মানেটা হচ্ছে কি, এগুলো হচ্ছে কি একদম ইনফর্মাল সেক্টরে অনেকে কাজ করে। আজকে এই যে ভূমধ্যসাগরে যে মারা যাচ্ছে, কয়েকশো লোক মারা যাচ্ছে, ইটালির ইয়েতে যাবে, তারপর কি ত্রিপলি যাওয়া বন্ধ করছে? ত্রিপলিতে এখন কি জন্য যাবে? লিবিয়াতে যাচ্ছে যে আমরা যে পাঠাচ্ছি, আমাদের গভর্নমেন্ট পারমিশন দিচ্ছে কিংবা পারমিশন দিচ্ছে না, কি কারণে দিবে? সবগুলো তো আলটিমেট ইটালির দিকে যাওয়ার জন্য, এই ভূমধ্যসাগরে যাওয়া মারার জন্য যাচ্ছে। আজকে দুবাইতে ভিজিট ভিসায় যাচ্ছে, ভিজিট ভিসায় দুবাই থেকে তারা বিভিন্ন রুটে যে চলে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে। আপনি শ্রীলঙ্কা হয়ে চলে যাচ্ছে আপনার মালদ্বীপে, আমরা যদি আপনার সুদান হয়ে চলে যাচ্ছে এই যে আরেকদিকে। বিভিন্ন চ্যানেলে যে মানে আনএথিক্যাল মাইগ্রেশন হচ্ছে, তাহলে এটা প্রোটেক্ট কিভাবে হতে পারে সেই বিষয়টা কি আপনারা ভেবেছেন কখনো? যে আসলে এটা বাংলাদেশের ভাবমূর্তির একটা এটা বড় হচ্ছে বিষয়। কিছু লোকের, আমাদের কিছু দেশের কিছু কর্মীর যে কথা আছে যে না, তারা জানে যে তারা এই রুটে যাবে, কারণ একজন তার এলাকার লোক সাকসেস হয়েছে এবং সেখানে পয়সাও কম, তার এলাকার লোক না পয়সা বেশি, একজন ওই রুটে গিয়ে ইটালিতে পৌঁছছে এবং সে সাকসেসফুল হয়েছে। সুতরাং বাকি গ্রামের লোকগুলো তাকে মানে এই গল্পগুলো করছে, এই গল্পগুলো অনেক বেশি অনুপ্রাণিত করে। সুতরাং তারা ওখানে যাওয়ার ওই রুটটাই বেছে নিচ্ছে। এখানে আপনি ইরেগুলার মাইগ্রেশনটা, এই যে এটাকে বন্ধ করার জন্য আপনি যত অ্যাওয়ারনেস সৃষ্টি করেন তাকে থামাইতে পারবেন না। আপনার মনে থাকার কথা, এই যে টেকনাফ দিয়ে যখন লক্ষ লক্ষ লোক যখন ডুবে মরতেছিল সাগরে, গভর্নমেন্ট সমস্ত মেশিনারিজ ইনভলভ হয়ে গেল, সিভিল সোসাইটি ইনভলভ হয়ে গেল, গভর্নমেন্টের প্রশাসন ইনভলভ হয়ে গেল, তারপরও কি অনেক সময় লেগেছে এটাকে থামানোর জন্য। এবং সেই সময় যতগুলো দালাল, যতগুলো মানব পাচারকারী ইনভলভ হয়েছিল, আজ পর্যন্ত কি আপনি আমরা কেউ জানি কারা কারা ইনভলভ হয়েছে, তাদের কি পানিশমেন্ট হয়েছে? পানিশমেন্ট হয় নাই, কে সেটা জানা আছে? বললাম তো যে আমরা কি সেটা জানতে পেরেছি যে মানে কি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াও একটা বড় বিষয়। আমি আরেকটু প্রসঙ্গে আসতে চাই যে আমরা আমাদের ডোমেস্টিক মধ্যস্বত্বভোগী বা সাব এজেন্ট যাই বলি না কেন সেটা বললাম, একটু ডক্টর মল্লিক আনোয়ার আপনার কাছে আসতে চাই যে দেশের বাইরে যারা আসলে এই যে কাজ খুঁজে আনা বা ভিসা খুঁজে আনার ব্যাপারে, ওখানেও মনে হয় এক ধরনের আনএথিক্যাল প্র্যাকটিস আছে এবং মধ্যস্বত্বভোগী আছে, এবং তারা মার্কেটটাকে আসলে অনেক সময় পেনিট্রেট করে, পাশাপাশি নষ্টও করে হয়তো। সেটাকে রোধ করার উপায় আছে? আচ্ছা, আমরা যতদূর তথ্য উপাত্ত আমার কাছে আছে সেটি হলো যে এই ভিসা ট্রেডিং বলি বা বাইরে থেকে যারা এই কাজকে অনৈতিকভাবে অনুপ্রেরণা দেয়, এর ভিতর কিন্তু বাংলাদেশের মানুষও আছে এবং তারাই কিন্তু জানে যে একজন কর্মী বাংলাদেশ থেকে কিভাবে নিতে হবে। তারাও শুরুতে কর্মী হিসাবে গেছে, এরপরে কাজের ফাঁকে ফাঁকে দেখে যে আমি যদি কিছু ভিসা মালিকের কাছ থেকে সংগ্রহ করে দেশ থেকে আনতে পারি, নিজের আত্মীয় স্বজন, শুরুতে আত্মীয় স্বজন নেয়, এরপরে মনে করে যে আত্মীয় স্বজন নিলে তো আর বেশি প্রফিট নাই, আমি বাইরের কিছু লোক নিয়ে আসি। আর সত্য কথা যে কথাটি এখানে এসছে যে সবসময় মিডলম্যান যেটা বলি বা আমরা সাব এজেন্ট বলছি, তারা কিন্তু সাকসেস হিস্ট্রিগুলো প্রেজেন্ট করে, তখন কিন্তু সাধারণ মানুষ বিশ্বাস করে। 5 জন মানুষ সে পাঠালো, 2 জন ভালো করলেই 2 জনে প্রসার হয়, বাকি 3 জন যে কারাগারে আছে বা কাজ পায় নাই, এই প্রসারটি কখনো হয় না। আরেকটি কথা আপনাকে বাস্তবভাবে আমি অভিজ্ঞতা থেকে বলছি, আমি গত সপ্তাহে 2টো জব পেয়ার করেছি, একটা ব্রাহ্মণবাড়িয়া, একটা চিটাগাং, এবং এই জব পেয়ার করার ক্ষেত্রে আমরা IOM এর সহায়তা নিয়েছি এবং IOM 1 সপ্তাহব্যাপী প্রচার করেছে যে আপনারা এখানে উপস্থিত হবেন আমাদের TTC-তে, সম্পূর্ণ বিনা খরচে এবং থাকা খাওয়া বিমান ভাড়া সবই ফ্রি,
বয়স হলো মেয়েরা, যারা গার্মেন্টসে সেলাই জানে তারা যাবে, এবং যারা জানে না তাদের ট্রেনিং দিয়ে পাঠাবো। আপনি বিশ্বাস করেন, ব্রাহ্মণবাড়িয়ায় 3 দিন পরীক্ষা করে আমরা মাত্র 100 মানুষ পেয়েছি। আমি যখন এই 100 মানুষের ভিতর হাত উঁচু করতে বলেছি যে কে এ মুহূর্তে যেতে রাজি, মাত্র 4 জন হাত উঁচু করেছে। তো আমি জিজ্ঞেস করলাম, আপনারা কেন এখানে এসেছেন? তাহলে বললো যে আমরা শুনতে এসেছি, দেখতে আসছি। এ হলো বাস্তব চিত্র। চিটাগাঙে যে আমরা কিছুটা পেলাম, ওখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বেশ মেয়ে ছিল, আমরা সেখান থেকে 20 জন সিলেক্ট করেছি, এবং ব্রাহ্মণবাড়িয়ায় মাত্র 4 জন। অথচ আমার এই 2 জেলা থেকে টার্গেট ছিল মিনিমাম 200 কর্মী আমি পাঠাবো, আমি কিন্তু পাঠাতে পারিনি। অর্থাৎ আমি অ্যাজ এ গভর্নমেন্ট এজেন্সি যে মাঠ পর্যায়ে আমাকে কিন্তু ওইভাবে তারা আমলে নিচ্ছে না। কিন্তু যখন একজন দালাল বলছে আর এখানে স্বপ্ন আছে, সে কিন্তু সাথে সাথে এর সাথে ইনভলভ হচ্ছে। আমাদের মাইগ্রেশন সেক্টরে পুশ অ্যান্ড পুল দুটি ফ্যাক্টর আছে, যে তাকে অনুপ্রেরণা দেয়, তুমি বাইরে যাও, ওখানে স্বর্গ, তুমি গেলে অনেক কিছু পাবে, তখন সে চলে যাচ্ছে। আরেকটি হলো বাইরের থেকে ডাকছে যে তুমি এখনও দেশে পড়ে আসো, চলে আসো না কেন, আমি এসে তো ভাগ্যের পরিবর্তন করেছি। এই যে মাঝখানে এই দুটির গ্যাপ, এই গ্যাপটা পূরণ করতে গেলে আমরা অনেকটা উত্তরণ করেছি। আমি একেবারে নেগেটিভলি বলবো না, আমার 70 দশকের মাইগ্রেশন, 80-90 অনেক পরিবর্তন হয়েছে। আমরা আশা করি আগামীতে পরিবর্তন হবে। আমরা 13 লক্ষ লোক পাঠিয়েছি গতবার, এর আগের বছর 10 লক্ষ, এর আগে 8 লক্ষ, অর্থাৎ 2 লক্ষ মানুষ বাড়ছে। এর অর্থ এই না যে আমার 13 লক্ষ লোকই বাইরে যেয়ে সাফার করছে 10%, 5%, কিন্তু আমাদের হাইলাইট হচ্ছে এইটি, যারা সাকসেসফুলি সময়টি কাটাচ্ছে। অবশ্য একটা আছে, রিসার্চ আছে মনে আরেকটু বেশি, আমার মনে হয় 32-34 বেশি হবে না। আমার মনে হয় এই সাকসেস হিস্ট্রিগুলো আমাদের সবারই দায়িত্ব, গণমাধ্যম থেকে শুরু করে আমরা যারা এই সেক্টরে কাজ করি, সাকসেস হিস্ট্রিগুলো যদি আমরা তুলতে পারি, আমাদের এই মার্কেটটি আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু ভালো একটি অবস্থানে চলে আসবে। আমরা কিন্তু কম্পিটিশন করি নেপালের সাথে, ফিলিপিনের সাথে, শ্রীলঙ্কার সাথে। আমরা সেই কম্পিটিশনের দিক না যেয়ে আমরা কিন্তু শুধু নেতিবাচক কথা নিয়ে ব্যস্ত আছি। সুতরাং ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু আমরা মারাত্মকভাবে সেখানে বাধা পাচ্ছি, এবং আগামীতে এই মার্কেটটিকে ধরে রাখতে হলে আমাদের দক্ষ কর্মী পাঠাতে হবে, তথ্য প্রযুক্তির ব্যবহার করতে হবে, এবং গ্রাস রুট লেভেল থেকে অনেক স্বপ্ন থেকে আসলে বের করে আনতে হবে আমাদের। এর সাথে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হলো আমাদের ট্রেনিং, এবং যতক্ষণ না পর্যন্ত আমরা দক্ষ কর্মী পাঠাতে পারবো ততক্ষণ আমাদের সংখ্যা বাড়বে, কিন্তু রেমিটেন্স প্রবাহটা ওইভাবে আমরা দক্ষতা নিয়ে অনেকগুলো অনুষ্ঠানই করেছি। আমরা আরেকটা বিরতি নিয়ে আসি, প্রিয় দর্শক, নিচ্ছি আরো একটু বিরতির সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার, দেখছেন নেক্সাসের 7 দিনের আয়োজন। আপনার যেই জায়গা থেকে শুরু করেছিলাম আমরা, যে সাব এজেন্ট, সরকার একটা ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু আসলে রূপরেখাটা কি হবে, এরা কিভাবে কাজ করবে যাতে করে ইফেক্টিভ মাইগ্রেশন আমরা পাবো? সকলে মিলেই আমরা অনেকবার বসে যে এই সিস্টেমটাকে একটা মানে বিধির মাধ্যমে যে নিয়ে আসা, সেই জায়গাটায় সরকার যেই 2023-এর ধারা 2 দফা 18-তে যেটা প্রতিনিধি নিয়োগ দিতে পারবে, সেই প্রতিনিধি নিয়োগের ব্যাপারে একটা কনসেনসাস এসছে যে যে কোনো রিক্রুটিং এজেন্সি চাইলে 25টার মতন দালালকে বা সাব এজেন্টকে নিবন্ধিত করতে পারবেন, আইডি কার্ড দিতে পারবেন, এবং অন্যদিকে একজন প্রতিনিধি সে অন্তত 7 জন রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিত্ব করতে পারবেন। তো এখন এখানে সরকারের ভূমিকা কি? সরকার ক্রাইটেরিয়া সেট করবেন যে কোন ক্রাইটেরিয়া মিট করলে তাকে সাব এজেন্টের ইয়েটা দেয়া যাবে, আইডি দিতে পারবে, আইডিটা দেবে রিক্রুটিং এজেন্সি। কিন্তু এটা কি ক্রাইটেরিয়া? প্রথম হচ্ছে যে কোনো তার মানে বিরুদ্ধে কেস বা তার বিরুদ্ধে শাস্তি যেগুলো, এগুলো থাকবে না, এবং তার অন্তত 3 বছর তাকে এর আগে কাজ করেছে এরকম একটা অভিজ্ঞতা থাকতে হবে, এবং তারা যে কাজ করবেন ফিল্ডে, এই কাজ করারও কিছু বিধি, কিছু নিয়ম এবং প্রশিক্ষণের ব্যবস্থা এবং শাস্তিতে আনা, যে এখন পর্যন্ত কিন্তু দালালকে সেভাবে শাস্তির আওতায় আনা যায়নি। তো এখন যদি এই জায়গাটায় দায়বদ্ধতা, যদি শাস্তির ইয়েটা দালালের থাকে, একই শাস্তি যেটা রিক্রুটিং এজেন্সির জন্য নির্ধারণ করা হচ্ছে, একই শাস্তি দালালকেও ভোগ করতে হবে। তার মানে প্রতারণা ঠেকাতে যে আইনি ব্যবস্থা ছিল সেটাকে একটা ভিত দেওয়া হচ্ছে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যাই, ডক্টর আলী হায়দার ভাই, যে আপনারা অনেক ক্ষেত্রে বলেছেন যে একজন সাব এজেন্ট যদি অনেকগুলো প্রতিষ্ঠানের হয়ে কাজ করে, এজেন্সির হয়ে কাজ করে, তাহলে দায়ভার আসলে কার উপরে বর্তাবে, কোন এজেন্সির উপরে বর্তাবে, সেই প্রশ্ন
উত্তরটা কি হবে? যখন এই আইনটা হয় আমরা এই আইনটার সপক্ষেই আমরা কাজ করেছিলাম যে এবং এই আইনের আবার বিধি কিভাবে হবে সেটার একটা কনসালটেন্সি ওনারা করেছিলেন। আমরা সেখানে আমাদের কিছু ব্যতিক্রম ধর্মী আমরা মতামত দিয়েছিলাম। আমরা বলেছি সেখানে আমরা কোনো সাব এজেন্টের আমরা দায়িত্ব নিতে পারবো না, কারণ আমাদের হাতে আইনের হাত নাই। আমরা সাব এজেন্ট আমাদেরকে যেরকম রিকগনিশন দিয়েছে বিএমইটি লাইসেন্স দিয়ে, সাব এজেন্টকেও রিকগনিশন দিবে বিএমইটি দিতে হবে। হ্যাঁ, সুতরাং দায়িত্ব আমাদের যেরকম আমাদের অপরাধের জন্য শাস্তি মানে বিএমইটি সে একটা সেল করবে সাব এজেন্টের। আমি 25 জনকে নিয়োগ দেবো, আমি ওই সেল থেকে নিয়োগ দিতে পারি, ওই সেল থেকে সাব এজেন্টের সহযোগিতা নিতে পারি বিএমইটির ওই সেল থেকে, কিন্তু ইন্ডিভিজুয়ালি আমি কোনো সাব এজেন্টের আমি রিকগনিশন আমি দিয়ে দায়িত্ব নিয়ে আমি করতে পারবো না। কারণ বাংলাদেশে একটা সাব এজেন্ট কিন্তু শুধু আমার উপর নির্ভর নয়, সে 10টা 20টা 25টা অফিসে কাজ করে, যখন যার কাছে পাশাপাশি তো ফ্রেন্ড পরিবার এদের সাথেও সে কাজ করে। সুতরাং এটা হচ্ছে কি বাস্তবমুখী যখন যত বিধি করতে হবে, মানে আমাদের পক্ষ থেকে বাইরের পক্ষ থেকে বাইরের মেম্বারদের সাথে আমরা অনেকবার এই নিয়ে কথা বলেছি, আমরা মতামত নিয়েছি। হ্যাঁ, যদি বিএমইটি এই দায়িত্ব নিয়ে একটা সেল করে, সাব এজেন্টদের একটা সেল করে, আমরা ওই সেল থেকে ওই সাব এজেন্ট থেকে আমরা লোক নিতে পারবো, লোক নেব, আমাদের তো কোনো অসুবিধা নাই। কিন্তু আমার সাব এজেন্ট এই কথাটা আমার সাব এজেন্ট মানে আপনি আসলে আপনার দায়িত্ব সাব এজেন্টের ওইভাবে দায়িত্ব নিতে চান না। আমি ডক্টর মল্লিকানুর আপনার কাছে আসে, যদিও আপনার সাব এজেন্টের মনে হয় প্রয়োজনীয়তা নেই, কিন্তু তারপরও আপনি এই সেক্টরটায় কাজ করছেন, আপনার অভিব্যক্তি কি আসলে? আসলে মাইগ্রেশন সেক্টরে স্বচ্ছতা আনার জন্য কিন্তু এটি করা হয়েছে, আইন সংশোধন করে 23 সালে করা হয়েছে। এবং আমরা সাব এজেন্ট যেটা বলছি আইনগত ভিত্তি দেওয়া, কারণ এখন আমরা বলছি যে মিডলম্যান বা দালাল একে কিন্তু আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু তাদের যে অপরাধ বা অনৈতিক কর্মকাণ্ড এটা আমরা সবাই জানি। যখন সাব এজেন্ট তারা ডেজিগনেটেড হয়ে যাবে, তারা আইডি কার্ড পাবে, তখন কিন্তু যারা বিদেশে যেতে চায় তারাও জানবে যে কার কাছে আমার যেতে হবে। এই একটা দিক দিয়ে, অর্থাৎ গ্রাসরুট লেভেল পর্যন্ত মানুষের একটি আইডেন্টিটি থাকবে যে তার মাধ্যমে আমি যেতে পারবো। এখন আমাদের যে বিধিমালা প্রক্রিয়াধীন আছে, এখানে সাব এজেন্টের দায়িত্ব কি? এখানে আমাদের সম্মানিত মহাসচিব সাহেব যেটি বললেন যে এখানে এই দায়িত্বটা বিএমইটি নিতে পারে, এইটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি। আশা করি এই বিধিমালাটি হয়ে গেলে আমার এটি আরও কার্যকর হবে এবং ওই দালাল যে নামটি দীর্ঘদিন থেকে ছিল এটি সাব এজেন্টে পরিবর্তন হবে এবং সাধারণ মানুষ সেখান থেকে সেবা পাবে এবং সরকার যে উদ্যোগগুলো নিয়েছে সে উদ্যোগগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে। কিন্তু মূল যে জায়গাটা ছিল যে খরচ কমিয়ে আনা, এতে করে কি খরচ কমার জায়গা থাকবে নাকি আসলে আমি লাইসেন্সধারী সাব এজেন্ট আমি আরো কস্টলি হয়ে যাব? যখন হবে তখন কিন্তু সাব এজেন্ট এইটাই বলতে চাচ্ছিলাম, কিন্তু আর থাকবে না। এবং আপনি জানেন যত লেয়ার থেকে এটা আসে ততই কস্টিংটা বাড়ে। এটা আমি শুধু ওই সেক্টরকে দোষ দেই কেন, আমার যে সবজি উৎপাদন করে যে কৃষক আর মাঝখানে যে 3 হাত হয়ে ঢাকায় এসে বিক্রি হয় সেখানেও তো এটা দামটা বাড়ে। তো একই ধরনের, তো আমার যদি একেবারে গ্রাসরুট লেভেলে একটি লোক থাকে এবং সে যদি এজেন্সির সাথে কানেক্টিভিটি থাকে তাহলে অবশ্যই কস্টিং এটা কমে যাবে। তবে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য তথ্য প্রযুক্তির ব্যবহার একটা ভালো দিক হতে পারে, যেটা দুজনের কথাতেও এসেছে। এবং মানে আপনারা যে প্রশ্নটা আপা করেছিল আমি আপনাকে শেষ বেলায় করতে চাই যে এরকম একটা ইনিশিয়েটিভ বাইরে নিতে পারে কিনা? বাইরে 2000-এর উপরে আপনাদের মেম্বার। এটা আপা কিন্তু বিগিনিং থেকে বাইরাকে উনি অন্য চোখে দেখতে চান। উনি প্রায়শই কথা বলেন যে আমি চাই যে এটা একটা ভিন্ন একটা আঙ্গিকে বাইরা দেখ, শক্তিশালী বাইরা এবং এটা নেট বেস বাইরা। আমরা নিশ্চয়ই সেই প্রত্যাশা করি, রিসার্চ বেস বাইরা, আমরা সেই প্রত্যাশাই করি যে বাইরা আমরাও করি, আমরাও সহযোগিতা চাই। আমরা ইনশাআল্লাহ সেই সবটাই দেখছি, আশা করি বাইরে অনেক ভূমিকা রেখেছে, আরো ভূমিকা রাখবে এবং সার্বিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি অভিবাসন একটা ভালো জায়গায় বিশ্বে ছড়িয়ে পড়ুক সেই প্রত্যাশাটাকে আজকে শেষ করতে যাচ্ছে। তিনজনকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজনে, দেখা হবে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন।